প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন একটি আইনের লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা লেকচার সিরিজ আলোচনা করছি। ইতোমধ্যে আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম 4টি সিনোপসিস আলোচনা করছি। আজকে আমরা ওনারশিপ বা মালিকানা লেকচার সিরিজের সর্বশেষ সিনোপসিস মোডস অফ অ্যাকুইজিশন অফ ওনারশিপ বা মালিকানা অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। মোডস অফ অ্যাকুইজিশন অফ ওনারশিপ এই সিনোপসিসকে আমরা মোট 3টি পর্বে আলোচনা করব। আমরা ওনারশিপ লেকচার সিরিজ আলোচনা করছি। সেই লেকচার সিরিজের মোডস অফ অ্যাকুইজিশন অফ ওনারশিপ বা মালিকানা অর্জনের যে পদ্ধতি সেই সিনোপসিস আলোচনা করছি। ইতোমধ্যে আমরা এই মোডস অফ অ্যাকুইজিশনের প্রথম পর্বে মালিকানা অর্জনের প্রকারভেদ, সেখানে অরিজিনাল মোডসগুলো আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে ডেরিভেটিভ মোডস অফ অ্যাকুইজিশনের যে পদ্ধতি তার 5টি প্রকার আলোচনা করেছি। সেই 5টি প্রকার ছাড়াও দেখেন বলছে ইন অ্যাডিশন টু সাম আদার মোডস অফ অ্যাকুইজিশন ওনারশিপ দ্যাট আর অ্যাজ বিলো, অর্থাৎ আমরা যে ইতোমধ্যে 5 প্রকারের মোডস আলোচনা করেছি তার বাইরেও আরো কিছু পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে মালিকানা অর্জন করা যায়। তো আমরা একটু দেখি। প্রথমে দেখেন, আরেকটা পদ্ধতি হচ্ছে এফ বাই এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যমে। অর্থাৎ এই এক্সচেঞ্জ বা বিনিময়ের বিষয়টা 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 6ষ্ঠ অধ্যায়ের 118 থেকে 121 ধারায় বিস্তারিত বলা হয়েছে। এখানে বলছে দেখেন, when two persons mutually transfer the ownership of one thing for the ownership of another, অর্থাৎ দুইজন ব্যক্তি পারস্পরিকভাবে যখন একটি বস্তুর মালিকানা অন্য কোনো একটা বস্তুর বিপরীতে অন্য একজন ব্যক্তির নিকট হস্তান্তর করে দেয়, সেক্ষেত্রে সেটাকে বলে হচ্ছে এক্সচেঞ্জ বা বিনিময়। neither thing or both thing being money only, অর্থাৎ এই যে এক্সচেঞ্জ তাদের মধ্যে হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একটা অংশ টাকা হতে পারবে না, আবার দুটো বিষয়বস্তুই টাকা হতে পারবে না। অর্থাৎ ভালো করে বোঝেন, আমি আপনাকে একটি জমি দিচ্ছি আর আপনি আমাকে বিনিময়ে টাকা দিচ্ছেন, তাহলে অন থিং হয়ে গেল টাকা, তাহলে সেটা এক্সচেঞ্জ হবে না। আবার দেখেন, বোথ থিংস, আমিও আপনাকে টাকা দিচ্ছি আপনিও আমাকে বিপরীতে টাকা দিচ্ছেন, তাহলে সেটা এক্সচেঞ্জ হবে না, মানি হতে পারবে না। দ্য ট্রানজ্যাকশন ইজ কল্ড অ্যান এক্সচেঞ্জ। তাহলে আমরা কি দেখছি দেখেন, অর্থাৎ যদি এক্সচেঞ্জ বা বিনিময় হয় সেখানে একটি বস্তুর বিপরীতে আরেকটি বস্তু হস্তান্তরিত হবে, একটি জমির বিপরীতে আরেকটি জমি হস্তান্তরিত হবে। হ্যাঁ, এমন হতে পারে যে আমার জমিটা বড় আপনার জমিটা ছোট, সেই জমির বিপরীতে আপনি আমাকে আলাদা কিছু টাকা দিচ্ছেন, সেটা হবে। কিন্তু পরিপূর্ণভাবে আমি জমি দিচ্ছি আপনি টাকা দিচ্ছেন, তাহলে সেটা সেল হবে সেক্ষেত্রে, বা পারচেজ হবে, সেটা এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ হওয়ার জন্য অবশ্যই একটা বস্তুর বিপরীতে আর একটা বস্তু একজন মালিক আর একজন মালিকের নিকট দেবেন। বলছে এ ট্রান্সফার অফ প্রপার্টি ইন কমপ্লিশন অফ অ্যান এক্সচেঞ্জ ক্যান বি মেড অনলি ইন ম্যানার প্রোভাইডেড অফ দ্য ট্রান্সফার অফ সাচ প্রপার্টি বাই সেল। অর্থাৎ সেল যেভাবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সেল বা বিক্রয়ের যে বিধিবিধান বা পদ্ধতি বর্ণনা করা হয়েছে, ঠিক সেই সব পদ্ধতি অনুসরণ করেই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। শর্ত হচ্ছে এক্সচেঞ্জ একটি পণ্যের বিপরীতে আরেকটি পণ্য ট্রান্সফার করতে হবে, এবং সেক্ষেত্রে সেল যেহেতু রেজিস্ট্রি করা বাধ্যতামূলক, অর্থাৎ এক্সচেঞ্জ হলেও সেই এক্সচেঞ্জকে আপনাকে রেজিস্ট্রি করতে হবে। এই বিধান অনুসরণ করে আপনি আপনার সম্পত্তি এক্সচেঞ্জ বা বিনিময় করতে পারবেন। ডেরিভেটিভ মোডস অফ অ্যাকুইজিশনের আরেকটি পদ্ধতি হচ্ছে বাই ট্রাস্ট। ট্রাস্ট বা ওসি করার মাধ্যমে, অর্থাৎ আপনার সম্পত্তি জনকল্যাণে ট্রাস্ট করে দিলেন। ওনারশিপ ইজ অ্যাকোয়ার্ড ওয়েন প্রপার্টি ইজ ট্রান্সফার্ড বাই দ্য ওনার কল্ড দ্য সেটলার, যিনি ট্রান্সফার করেন, যিনি ট্রাস্ট করেন, টু অ্যানাদার পারসন কল্ড ট্রাস্টি, অর্থাৎ আমার সম্পত্তি আপনার নিকট আমি ট্রান্সফার করছি ট্রাস্ট হিসেবে, তখন আমি হচ্ছি সেটলার আর আপনি হচ্ছেন ট্রাস্টি। টু হোল্ড অ্যান্ড ম্যানেজ ইট ফর দ্য বেনিফিট অফ দ্য থার্ড পারসন
কল্ড দ্য বেনিফিশিয়ারি। অর্থাৎ সম্পত্তিটি যাদের জন্য, যাদের সুবিধার জন্য আমি ট্রান্সফার করছি তাদেরকে বলা হচ্ছে বেনিফিশিয়ারি। ইন দিস ওয়ে দ্য লিগাল ওনারশিপ রেস্ট উইথ দ্য ট্রাস্টি বাট দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট বিলংস টু দ্য বেনিফিশিয়ারি। তাহলে বিষয়টা কি হলো খেয়াল করেন। অর্থাৎ আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আপনার নিজের সম্পত্তি ট্রাস্ট করে নিজেকে কিন্তু ট্রাস্টি বানাতে পারবেন, আবার আপনি আপনার সম্পত্তি ট্রাস্ট করে অন্য কোনো ব্যক্তিবর্গকে ট্রাস্টি বানাতে পারবেন। কথা হলো, যাকে আপনি ট্রাস্টি বানাবেন অথবা আপনি যদি নিজেও ওই নিজের সম্পত্তির ট্রাস্টি হন, সেক্ষেত্রে ওই সম্পত্তির সুবিধা আপনি আর তখন সরাসরি ভোগ করতে পারবেন না। আপনাকে কোনো না কোনো কাজ ওখানে করে তারপরে ওখান থেকে সুবিধা নিতে হবে। আর যাদের উদ্দেশ্যে আপনি ট্রাস্ট তৈরি করলেন তারা হচ্ছে তৃতীয় পক্ষ, তাদেরকে আইনের ভাষায় বলা হয় বেনিফিশিয়ারি। তারা ওখান থেকে সুবিধা ভোগ করতে পারবে। একটা উদাহরণ দিয়ে দেখেন। ফর এক্সাম্পল, রাহুল ট্রান্সফার্স এ পিস অফ ল্যান্ড টু কাফি। কাফি নামের একজন ব্যক্তির নিকট এক খণ্ড জমি সে ট্রান্সফার করলেন, ডিরেক্টিং হিম টু ম্যানেজ ইট ফর দ্য এডুকেশন এক্সপেন্সেস অফ রাহুল সান। কাফিকে বলছে এই সম্পত্তিটা আমি ট্রাস্ট করেছি আমার যে সন্তান, সেই সন্তানের লেখাপড়ার খরচের জন্য। তাহলে দেখেন, রাহুল হচ্ছে এখানে সেটলর, কাফি হচ্ছে এখানে ট্রাস্টি। হ্যাঁ, রাহুলের ছেলে আকিফ তিনি হচ্ছেন বেনিফিশিয়ারি। হিয়ার কাফি ইজ দ্য ট্রাস্টি লিগাল ওনার, হোয়াইল আকিফ ইজ দ্য বেনিফিশিয়ারি। আকিফ হচ্ছে ওই সম্পত্তির সুবিধাভোগী, হু এনজয়স দ্য বেনিফিটস অফ দ্য ট্রাস্ট প্রপার্টি। তাহলে যিনি এই সম্পত্তির ট্রাস্টি হলেন কাফি, তিনি কিন্তু এই সম্পত্তি থেকে কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। তিনি কি করবেন? রক্ষণাবেক্ষণ, দায়িত্ব পালন করার জন্য বেতন নিতে পারবেন, কিন্তু ওখান থেকে সরাসরি যে সুবিধাটা আসছে সেটি হচ্ছে আকিফের জন্য, সেটা কাফি নিতে পারবেন না। অর্থাৎ এই ট্রাস্ট করার মাধ্যমেও নতুন মালিকানা ট্রাস্টির অর্জিত হয়। ডেরিভেটিভ মুডস অফ অ্যাকুইজিশনের আরেকটি পদ্ধতি হলো বাই গ্রান্ট। এটা সাধারণত সরকার গ্রান্ট করে বর্তমানে। আগে জমিদার আমলে জমিদাররা এটা মঞ্জুর করতো। আপনারা 100 বছরের লিজ শোনেন যে সরকারি জমি, খাত জমি 100 বছরের জন্য লিজ নেওয়া যায়। আজকে সেটা এখানে শিখতে পারবেন। দেখেন এখানে কি বলছে, দ্য গভর্নমেন্ট গ্রান্টস অ্যাক্ট 1895, 1895 সালের এই সরকারি মঞ্জুরি আইন আছে। এই আইন অনুসারে দেখেন, এই আইনটা বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে বর্তমানে কার্যকর আছে। ওনারশিপ ইজ অ্যাকোয়ার্ড হোয়েন দ্য গভর্নমেন্ট ট্রান্সফার প্রপার্টি অর কনফার রাইট ইন ল্যান্ড or other immovable property by way of official grant। সরকার যদি কখনো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্থানে দরখাস্ত করতে হয়, এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন আর সাধারণত সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ডিসি মহোদয় যদি এটা গ্রান্ট করে, তখন আপনি এই গ্রান্টের অধীনে সেই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন। যে নির্দিষ্ট সময় দেয় সেই জন্য আমরা সাধারণত বলি 100 বছর বা 99 বছর, এই কথাটা বলে থাকি। The act provides that the terms and condition of the government grant shall prevail even if they are inconsistent with the general provisions of the property of law। এক্ষেত্রে সাধারণ যে আইনের বিধানগুলো আছে সেগুলো প্রাধান্য পাবে না, সরকার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এই গ্রান্টের ক্ষেত্রে দিবে সেগুলো প্রাধান্য পাবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আর আন্ডার এ গভর্নমেন্ট হাউজিং স্কিম, সরকার যে বাড়ি ঘর করে সেগুলোতে, দ্য গভর্নমেন্ট মে গ্রান্ট এ প্লট অফ ল্যান্ড টু মিস্টার রাহুল ফর রেসিডেন্সিয়াল পারপাস বাই ইস্যুইং অ্যান অফিসিয়াল গ্রান্ট অর্ডার। একজন সরকারের যে এই বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা আদর্শ পল্লী করে, বিভিন্ন জায়গায় হাউস বিল্ডিং করে সরকারি অফিসারদের জন্য, আবার সাধারণত সাধারণ যারা ভূমিহীন মানুষ তাদের জন্য। এক্ষেত্রে ধরেন রাহুল নামের একজন ব্যক্তিকে সরকার তার বসবাসের জন্য একটা একখণ্ড জমি তাকে ইস্যু করেছে। রাহুল দাস বিকামস দ্য লিগাল ওনার অফ দ্যাট ল্যান্ড বাই গ্রান্ট। এই অনুমোদনের মাধ্যমে ওই সম্পত্তির মালিক এখন রাহুল হয়ে গেল। অ্যান্ড হিজ রাইটস উইল বি গভর্ন বাই দ্য কন্ডিশন অফ দ্য গ্রান্ট আন্ডার দ্য গভর্নমেন্ট গ্রান্টস অ্যাক্ট 1895। এক্ষেত্রে এই যে 1895 সালের গভর্নমেন্ট গ্রান্ট অ্যাক্টে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই শর্ত সাপেক্ষে রাহুলকে ওই সম্পত্তি ভোগ দখল করতে হবে। ওখানে যদি বলা থাকে 50 বছর পর নিয়ে নেব, 100 বছর পর নিয়ে নেব, এত বছর পর আবার
সরকারের হয়ে যাবে, অথবা সরকার যখন চাইবে তখন ফেরত দিয়ে দিতে হবে। যে শর্তগুলো থাকবে সেই শর্ত সাপেক্ষে এই গ্রান্টের মাধ্যমে যাকে গ্রান্ট করা হয় তিনি ওই সম্পত্তির নতুন মালিক হন। মালিকানা অর্জনের আরেকটি পদ্ধতি হলো বাই প্রেসক্রিপশন, অর্থাৎ জবরদখলের মাধ্যমে। ওনারশিপ ইজ অ্যাকোয়ার্ড হোয়েন এ পারসন বাই ওপেনলি, কন্টিনিউয়াসলি অ্যান্ড অ্যাডভার্সলি possessing property for a statutory period of time become its legal owner while the original owner's title is extinguished। এখানে কি আছে, 1908 সালের তামাদি আইন যখন আপনারা পড়বেন সেই আইনের 28 ধারা একটা বিধান আছে, যদি একজন ব্যক্তি মূল মালিকের সামনে ওপেনলি, প্রকাশ্যে, কন্টিনিউয়াসলি, একটানা কোনো বিরতি ছাড়া, অ্যাডভার্সলি পজেসিং দ্য প্রপার্টি, জবরদখল করে সেখানে বসবাস করে এবং মালিক তাকে কোনো বাধা না দেয়, মামলা মোকদ্দমা না করে, তাহলে ওই যে পূর্বের যে মালিক, অরিজিনাল মালিক, তার মালিকানা শেষ হয়ে যাবে এবং নতুন যিনি জবরদখল করে আছেন তিনি ওখানে মালিকানা অর্জন করবেন। এক্ষেত্রে আইনের বিধান আছে, 12 বছর যদি তিনি দখল করে রাখতে পারেন তাহলে ওই জমিতে পূর্বের মালিকের মালিকানা শেষ হবে, নতুন যিনি জবরদখল করে আছেন তার মালিকানাটা অর্জিত হবে। সত্যিকার অর্থে আইনে এরকম একটা বিধান আছে, কিন্তু বাস্তবে এরকম জবরদখল করে মালিকানা অর্জন করা খুবই, কারণ কেউ কাউকে নিজের জমিতে স্বাভাবিকভাবে বসবাস করার সুযোগ দেয় না, সে হয় মামলা করে, না হলে বাধা দেয়, এবং এভাবে সাধারণত মালিকানা অর্জন হয় না। তবে বিধানটা আছে আইনে। মালিকানা অর্জনের আরেকটি পদ্ধতি হলো বাই ইন্টেলেকচুয়াল ক্রিয়েশন, অর্থাৎ আপনি যদি বুদ্ধিভিত্তিক কোনো সম্পত্তি তৈরি করতে পারেন। ওনারশিপ ইজ অ্যাকোয়ার্ড ওয়েন এ পারসন create something original with their intellect, skill and creativity such as literary work, যেমন আপনি কোনো সাহিত্যকর্ম তৈরি করলেন, আর্টিস্টিক ওয়ার্ক, আপনি কোনো শিল্পকর্ম করলেন, তারপরে ইনভেনশন, আপনি কোনো কিছু আবিষ্কার করলেন, ডিজাইনস, কোনো নতুন নকশা করলেন, অর ট্রেডমার্ক, আপনি ব্যবসায়িক চিহ্ন তৈরি করলেন। দিস টাইপ অফ ওনারশিপ ইজ প্রোটেক্টেড আন্ডার দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি লজ অফ বাংলাদেশ। বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল আছে সেই অনুসারে এই বিষয়গুলো পরিচালিত হয়। অর্থাৎ আপনি আপনার বুদ্ধি, মেধা প্রয়োগ করে যদি নতুন কিছু আবিষ্কার করেন সেই মালিকানাটা আপনার সাথে যুক্ত হবে, অর্থাৎ আপনি তার নতুন করে মালিক হলেন। মালিকানা অর্জনের আরেকটি পদ্ধতি হলো স্ত্রী ধানায়। এটি শুধুমাত্র হিন্দু নারীদের জন্য প্রযোজ্য। স্ত্রী ধন বলে, ইংরেজিতে আমরা লিখি স্ত্রী ধানা। Under Hindu law, স্ত্রী ধানা refers specifically to the property that a woman receives at the time of her marriage or afterwards। বিবাহ এবং বিবাহ যাত্রায় শ্বশুরবাড়ি আসার সময় তাকে যে সম্পত্তিগুলো দেওয়া হয়, মুভেবল হোক ইমুভেবল হোক, অর্থাৎ এই ক্ষেত্রে তিনি অ্যাবসলিউট কন্ট্রোল ওই সম্পত্তি নিতে পারেন। অর্থাৎ হিন্দু নারী বিধবা হলে তার স্বামীর যে সম্পত্তি পান সেগুলো কিন্তু তিনি চূড়ান্তভাবে মালিক হন না, সেক্ষেত্রে তিনি শুধু লাইফ টাইম ইন্টারেস্ট ভোগ করেন। কিন্তু এই তার বিবাহের সময় বা বিবাহের পরবর্তীতে তার পিতৃপক্ষের আত্মীয় স্বজন বা তার শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন তাকে যে সম্পত্তিগুলো দেয় সেই সম্পত্তিগুলো হচ্ছে হিন্দু আইন অনুসারে স্ত্রী ধানা বলা হয়, এবং এই সম্পত্তির চূড়ান্ত মালিক হচ্ছে ওই স্ত্রী, ওই নারী। তিনি এই সম্পত্তিগুলো বিক্রি করতে পারেন, যাকে খুশি দিয়ে দিতে পারেন, ওই সম্পত্তিগুলো তার নিজের হয়ে যায়, ওই সম্পত্তিগুলো তার নিজের হয়ে যায়। যেমন স্ত্রী ধনের মধ্যে কি থাকে, গিফট, তাকে যদি গিফট দেয়, জুয়েলারি, ক্যাশ, or movable or removable property given to her by her father, relatives, husband or other on the occasion of her marriage। বিবাহের সময় যদি তার পিতৃপক্ষের আত্মীয় স্বজন, তার স্বামী, তার শ্বশুর পক্ষের কেউ খুশি হয়ে তাকে কোনো সম্পত্তি দেয়, সেগুলোকে হিন্দু আইনের বিধান অনুসারে স্ত্রী ধন বলে, এবং এক্ষেত্রে ওই নারী চূড়ান্তভাবে ওই সম্পত্তির মালিক হন। ডেরিভেটিভ মুডস অফ অ্যাকুইজিশনের সর্বশেষ পদ্ধতি হলো বাই উইল, অসিয়ত আন্ডার মুসলিম ল। উইল বা ওসিয়তের মাধ্যমেও সম্পত্তির নতুন মালিকানা অর্জিত হয়। ইন মুসলিম ল, এ পারসন মে ডিসপোজ অফ এ পোরশন অফ দেয়ার প্রপার্টি থ্রু এ উইল বা ওসিয়ত টু বি এক্সিকিউটেড আফটার দেয়ার ডেথ। অর্থাৎ একজন মুসলিম জীবদ্দশায় তার সম্পত্তি উইল করে রেখে যেতে পারেন, সম্পূর্ণ না, দেখেন এ পোরশন, অর্থাৎ তার উত্তরাধিকারী থাকলে সাধারণ নিয়ম হচ্ছে 1/3 উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য এয়ারদের সম্মতি ছাড়া তিনি তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি উইল করে যেতে পারেন, যে উইলটা কার্যকর হবে তার মৃত্যুর পরে। হাউএভার দিস পাওয়ার ইজ লিমিটেড, এ মুসলিম ক্যান অনলি বিকোয়েথ আপ টু 1/3 of their property by will to someone who is not a legal heir।
অর্থাৎ উইলের মাধ্যমে আপনি যারা উত্তরাধিকারী তাদের নিকট আপনি উইল করতে পারবেন না, যারা উত্তরাধিকারী নয় তাদের জন্য উইল করতে পারবেন। টোটাল সম্পত্তির হচ্ছে 1/3, বিকজ দ্য রিমেইনিং 2/3 আর রিজার্ভ ফর দ্য ফিক্সড শেয়ারার্স অফ লিগাল হেয়ার অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য কোরআন। কোরআন যাদেরকে শেয়ারার হিসেবে বা উত্তরাধিকারী হিসেবে প্রথমে নিযুক্ত করেছে, বাকি সম্পত্তিগুলো তারা পাবে। অর্থাৎ তাদেরকে পুরোপুরি বঞ্চিত করে আপনার সব সম্পত্তি উইল করতে পারবেন না। আপনি যদি উইল করতে চান তাহলে আপনার টোটাল সম্পত্তির 1/3 আপনি উইল করতে পারবেন। কাদেরকে? যারা আপনার উত্তরাধিকারী নয়। দ্য উইল মাস্ট বি ভলান্টারিলি, উইলও হতে হবে ভলান্টারিলি, স্বেচ্ছায়, ইন রাইটিং, লিখিত হতে হবে, অ্যান্ড ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য ইন্টেন্ডেড রিসিপেন্টস অ্যান্ড প্রপার্টি। ওই সম্পত্তি কে পাবে, কোন সম্পত্তি আপনি উইল করেছেন, সেটা একদম স্বেচ্ছায় হতে হবে, লিখিত হতে হবে এবং স্পষ্টভাবে হতে হবে। তাহলে আপনার মৃত্যুর পর সেই উইল কার্যকর হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। বলছে এখানে, ইফ এ মুসলিম ম্যান ওনস প্রপার্টি ওর্থ টাকা 30 লাখ, 30 লাখ টাকার উনি মালিক, ওয়ান্টস টু হ্যাভ এ উইল টু হিজ চ্যারিটেবল ফাউন্ডেশন, তিনি তার একটা চ্যারিটেবল বা দাতব্য সংস্থায় তিনি উইল করতে চাচ্ছেন। হি মে লিগালি বিকুয়েথ আপ টু টাকা 10 লাখ টাকা থ্রু এ উইল, তিনি তার 30 লাখ টাকা টোটাল সম্পত্তি, এর মধ্যে সে লিগালি 10 লাখ টাকা পর্যন্ত উইল করতে পারবেন। হোয়াইল দ্য রিমেইনিং টাকা 20 লাখ মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং হিজ লিগাল হেয়ার্স অ্যাকর্ডিং টু শরিয়া। বাকি যে 20 লক্ষ টাকা সেটা শরিয়া আইনের বিধান অনুসারে, ইসলামিক ল অব ইনহেরিটেন্সের বিধান অনুসারে তার যারা উত্তরাধিকারী তাদের নিকট বন্টিত হবে। অর্থাৎ একজন মুসলিম চাইলেও স্বাভাবিকভাবে তার উত্তরাধিকারীরা থাকলে সব সম্পত্তি উইল করতে পারেন না, তবে পারেন সেক্ষেত্রে ওই উত্তরাধিকারীরা যদি সম্মতি দেয় সেক্ষেত্রে পারবে। আমরা এই স্লাইড আলোচনার মাধ্যমে আমাদের যে জুরিসপ্রুডেন্সের ওনারশিপ লেকচার সিরিজ, সেই লেকচার সিরিজ এখানে শেষ হলো। আলোচনাগুলো কেমন লাগছে আপনারা জানাতে পারেন। বিশেষ কোনো আইনের লেকচার দরকার হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। লেকচারগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।